দেশ টিভির নিয়মিত আয়োজন জনতার ভাবনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জু রায়। এই অনুষ্ঠানে আমরা কথা বলি রাজনীতি, অর্থনীতি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক সকল বিষয়ে। আজ আমরা দাঁড়িয়ে আছি উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ায়, আছি শহীদ খোকন পার্কে। কথা বলবো এই অঞ্চলের সাধারণ মানুষের সাথে। অন্তর্বর্তীকালীন সরকার 7 মাস দায়িত্ব পালন করছেন, দেশ চলছে, নতুন ছাত্ররা একটি নতুন রাজনৈতিক দল গঠন করলো। সম্ভাবনা দেখছেন কিনা, কি ভাবছেন আপনারা? অবভিয়াসলি সম্ভাবনা দেখছি, কারণ এর পিছনে কিছু কারণ আছে। এই যে আমরা বিগত সময়ে একটা বলয়ের মধ্যে ছিলাম, একটা রাজনৈতিক বলয়ের মধ্যে ছিলাম, যেখান থেকে আমরা আসলে বের হতে পারছিলাম না। আমাদের কথা বলার যে অধিকার, ন্যূনতম অধিকার, এগুলো ছিল না। এখন আপনি যেভাবেই দেখেন বিষয়টা, এই ছাত্র জনতার একটা অধিকার রক্ষার আন্দোলন থেকেই কিন্তু এই আন্দোলনটার সূত্রপাত, এবং সেটা শেষ পর্যন্ত তারা সফল করেছে। যদিও শুরুর দিকে অনেকেই ভেবে নিয়েছিল যে ছাত্ররা আর কতদূর কী করতে পারবে, এরকম আন্দোলন তো বিগত সময়ে হয়েছে। তবে আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসের আপনি বিগত সময়গুলো যদি পর্যালোচনা করেন, 52 ভাষা আন্দোলন বা 71-এর যে মুক্তিযুদ্ধ, এই সার্বিক যে বাঙালির যে একটা স্পিরিট, তারা যখন চিন্তা ভাবনা করেছে যে আমাদেরকে আসলে আমাদের অধিকার রক্ষা করতে হবে, আমাদেরকে নতুনভাবে এই দেশটাকে গড়তে হবে, সে লক্ষ্যে যখন তারা ঝাঁপিয়ে পড়েছে অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরা শাসনের বিরুদ্ধে, তারা কিন্তু বরাবরই সফলতা লাভ করেছে। তো এই দিক থেকে আমি মনে করি যে ছাত্ররা যে পজিটিভিটি নিয়ে শুরু করেছে, এদের মধ্যে যদি এই স্পিরিটটা ধরে রাখতে পারে, একটা যে টিম কম্বিনেশন, সার্বিক যে একটা বিষয়, এই জিনিসটা, এই যে পজিটিভিটির স্পিরিট যখন এরা নিজেদের মধ্যে ধরে রাখবে এবং এটা জনতার আকাঙ্ক্ষা নিয়ে এটা প্রস্ফুটিত করতে পারবে, অবভিয়াসলি একটা পজিটিভ বাংলাদেশ গড়বে। আমরা যে আজকে যে কাজটা করছি, আমরা যে পরিশ্রমটা করছি, আমরা কার জন্য পরিশ্রম করি? আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু পরিশ্রম করছি। তো সেই দিক থেকে আমি মনে করি যে নতুন যে দলটা গড়েছে, এটা একটা সম্ভাবনাময় দল, এবং এদের যে পজিটিভিটি আছে, বাংলাদেশের জনগণ একসময় সে সুফল ভোগ করতেই। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলবো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আমাদের মাঝে বেশ কয়েকজন প্রবীণ মানুষকে আমরা দেখতে পাচ্ছি। আসলে চলমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশে বিরাজমান রয়েছে, কিছু মানুষ আতঙ্কিত, আবার কিছু মানুষ এখনও বিশ্বাস করে যে এই সরকার শক্ত পদক্ষেপ নিলে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব। আসলে একজন সাধারণ মানুষ হিসেবে সরকারকে কি বলতে চান, কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এই পরিস্থিতিতে? আসলে একথা ঠিক, আজ থেকে 7 মাস আগে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটি সরকারের পতন হয়। তখন মানুষ আশার বুক বেঁধেছিল যে হয়তো এই দেশের অনেক কিছুই পরিবর্তন হবে। তবে পরিবর্তন যে একেবারেই হচ্ছে না আমি সেটা বলবো না, পরিবর্তন হচ্ছে, তবে আশানুরূপভাবে আপনার আইন শৃঙ্খলার উন্নতি হয়নি। ইনফ্যাক্ট আপনি ঢাকার শহরে দেখেন, প্রতিদিন অলিতে গলিতে রাত্রিবেলায় সেখানে অভয় অরণ্য হয়ে গেছে ডাকাতদের, ছিনতাইকারীদের, এবং সেখানে খারাপ লোকদের মানে এত বেশি হয়ে গেছে যে চিন্তা করা যায় না। শুধু ঢাকা না, ঢাকার বাইরেও কিন্তু আপনার আইন শৃঙ্খলার অবস্থা যথেষ্ট অবনতি আছে। আরেকটি কথা আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই, সেটা হচ্ছে পুলিশকে কিন্তু এখনও কিন্তু সেই খোলস থেকে পুলিশ কিন্তু এখনও বের হয়নি। বাংলাদেশের পুলিশ আর যাই বলেন, পুলিশ না থাকলে কিন্তু জনগণ থাকবে না, কারণ পুলিশই জনগণের অত্যন্ত প্রহরী। সেই পুলিশ কিন্তু তার খোলস থেকে এখনও বের হয়নি। পুলিশ যে একটি দলের যে আজ্ঞাবহ হিসেবে কাজ করছে, সেখান থেকে তারা বের হতে পারেনি, যার ফলে তারা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারছে না, জনগণের যে তারা কি করবে। তবে আমি সরকারের কাছে দাবি করব, অবিলম্বে আইন শৃঙ্খলার দ্রুত উন্নতি করা দরকার। তাছাড়া এই ফসল যদি আবার ছিনতাই হয়ে যায়, তাহলে বাংলাদেশের অবস্থা আরও ভয়াবহ হবে। সেটা আমি একজন আইনজীবী হিসেবে আমার এটা শঙ্কা হয়। বারবার বিভিন্ন রাজনৈতিক দল বলছে যে আসলে জনগণ চায় স্থানীয় সরকার নির্বাচন, আবার কোনো রাজনৈতিক দল বলছে যে স্থানীয় সরকার নির্বাচন নয়, আমাদের সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন। আসলে জনগণ, এই জনগণ আসলে কারা, এটি কিন্তু আমরা বিভক্ত করতে পারি না যে এই জনগণ কারা। আপনারা জনগণ, আপনারা আসলে কি চাচ্ছেন, কোন নির্বাচনটা আগে হওয়া দরকার? দেখুন, আমি যদি জনগণের কথা বলি, তাহলে আজকে যে সরকারটা ক্ষমতায় আছে তারা কিন্তু কোনো ভোটের সরকার না, একটি অন্তর্বর্তীকালীন সরকার, একটি বিপ্লবী সরকারও আপনি বলতে পারেন। একটা বিশেষ পরিস্থিতির মধ্যে সরকার এসেছে, তারা কিন্তু জনগণের ভোটে আসে নাই, জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নাই। এখন
এই মুহূর্তে যে সরকারটা ভোটের মাধ্যমে আসবে তাদের কিন্তু জনগণের কাছে দায়বদ্ধতা আছে, 5 বছর পর তাদের কাছে আবার জনগণের কাছে ফিরে যেতে হবে। সুতরাং তারা যে পদক্ষেপগুলো নেবে, জনগণের জন্য পদক্ষেপ নেবে। এই মুহূর্তে প্রথমেই দরকার হচ্ছে সরাসরি জাতীয় সংসদের নির্বাচন। জাতীয় সংসদের নির্বাচন যখনই হবে, একটা নির্বাচিত সরকার যখন আসবে, আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত কিছু পরিবর্তন হবে, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। ছাত্ররা উৎসাহ উদ্দীপনার সাথে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটালো। নতুন দিন, নতুন সম্ভাবনা, নতুন আগামীর। জনগণ কি ভাবছে যে ছাত্রদের এই নতুন রাজনৈতিক দল জনগণের বা সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে কিনা? অসংখ্য ধন্যবাদ দেশ টিভিকে এত সুন্দর একটা আয়োজনের জন্য। আসলে আপনি যে প্রশ্নটি করেছেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে কিনা, গতকালকে জুলাই বিপ্লবের যিনি ইমাম, যিনি এই নতুন দলটিরও ইমাম আর কি, আহ্বায়ক নাহিদ সাহেব, তিনি কিন্তু গতকালকেই বলেছে যে ক্ষমতা আনা জনতা। আর সবাই কিন্তু স্লোগানে মুখরিত করেছে জনতা, এবং তার মুখে কথাটি এত সুন্দর লেগেছে কারণ তিনি সবেমাত্র ক্ষমতা ছেড়ে কিন্তু জনতার কাতারে দাঁড়িয়েছে এবং তিনি প্রমাণ করেছে যে আমরা জনতার কাতারে, ক্ষমতার কাতারে নাই। তো আমরা অবশ্যই দেখেছি তাদের মাধ্যমে যে হচ্ছে তারা জনতার জন্য কাজ করতে চাচ্ছে এবং সে সংস্কারের চেতনা নিয়েও কিন্তু এই নতুন রাজনৈতিক দল কাজ করে যাচ্ছে। যে প্রথমে হচ্ছে আমরা নির্বাচন চাচ্ছি না, এটা আমাদের মানে জনগণ হিসেবে বা একজন সাধারণ নাগরিক হিসেবে এটা আমারও চাওয়া যে আগে আমাদের যে সংবিধানটি আছে সেইটি আগে সংশোধন করতে হবে। আমরা একটি স্বৈরাচার সরায় নতুন একটা স্বৈরাচার বসাবো, এইটার জন্য তো আমরা আন্দোলন করি নাই। এই জন্য সংবিধান অবশ্যই আমাদের আগে পরিমার্জন করতে হবে এবং সেটির জন্য এই নতুন সংগঠন কাজ করছে এবং কাজ করবে গতকালকে যেটি তারা ঘোষণা দিয়েছে। আমরা জনতা, আমরা চাই বৈষম্যহীন একটি বাংলাদেশ যেন তাদের কাছ থেকে আমরা পাই। ধন্যবাদ আপনাকে। সাধারণ জনগণের সাথে কথা বলছিলাম রাজনীতি, অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি আর সমসাময়িক নানা বিষয়ে। চলুন কথা বলবো আবারও জনগণের সাথে। সাধারণ জনগণ আসলে কি চায়, এমন প্রশ্ন যখন বারংবার আসে, তখন আসে যে সাধারণ জনগণের মুখপাত্র হয়ে কাজ করে গণমাধ্যম। বলা হচ্ছিল যে বিগত সময়ে গণমাধ্যম স্বাধীন ছিল না, এখন কি গণমাধ্যম স্বাধীন হয়েছে কিনা এবং গণমাধ্যম তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা, কি মনে হয় আপনাদের? ধন্যবাদ। আসলে আমি যেটা মনে করি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। তো বিগত সরকারের সময় গণমাধ্যমকে কুক্ষিগত করা হয়েছিল। আপনারা দেখেছেন যখন পতিত আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী যখন বিদেশ সফর করে আসতেন, তখন অনেক সাংবাদিক, বাংলাদেশের অনেক প্রতিনিধি সাংবাদিক যারা মনে করতেন নিজেকে, তারা ওনাকে তেল মারতেন এবং এটা আপনার বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি ভাইরাল বিষয়। আসলে দেশের কথা, জনগণের কথা না বলে উনি যে এখানকার নেত্রী না আন্তর্জাতিক নেত্রী, এগুলো নিয়ে আসলে গণমাধ্যম ব্যস্ত থাকতেন। আরেকটা বিষয় হচ্ছে কি যে বর্তমানে জুলাই বিপ্লবের পরে গণমাধ্যমের যে অবস্থা, আমরা দেখেছি যে বিভিন্ন হাউজে এখনও স্বৈরাচারীদের যে প্রেতাত্মা বা তাদের যে লোকজনগুলা, তারা এখনও সেখানে কাজ করছে। তো এখন আমি যেটা মনে করি যে আসলে গণমাধ্যমের যে স্বাধীনতাটা, আসলে জনগণ কি চাচ্ছে, জুলাই বিপ্লব আন্দোলনের জনগণের যে চাওয়া পাওয়াটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এখানে আপনার ফ্যাসিবাদীর যে বিষয়গুলো, এখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, ব্যবসা করতে পারবে, রাজনীতি করতে পারবে। আজকে রাজনীতি হানাহানি নিয়ে অনেক কিছু হচ্ছে, গণমাধ্যম এক একজন এক একভাবে তুলে ধরছে। এই জন্য আমি মনে করি যে প্রথমে আগে আমাদের গণমাধ্যমদের মধ্যে আগে সংস্কার প্রয়োজন, গণমাধ্যম কর্মীদের সংস্কার প্রয়োজন। আরেকটা দুঃখজনকের বিষয়, গণমাধ্যম কর্মীরা যে সকাল থেকে রাত পর্যন্ত যে মাঠে জনগণের জন্য কথাগুলো বলে, জনগণের কথা তুলে ধরে, তাদের নিরাপত্তার বিষয়গুলো এটা সরকারকে দেখতে হবে। আমি ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান করব, গণমাধ্যম কর্মী যারা সারা দিন রাত পরিশ্রম করে জনগণের কথা তুলে ধরে, তাদের নিরাপত্তার একটা বিষয় আছে, এই নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। তাদের বেতন ভাতার সুযোগ সুবিধা আমরা দীর্ঘদিন থেকে আসছি, হয়নি। আরেকটা জিনিস আমি বলবো যে সাগররুনি হত্যাকাণ্ডটা, এটা আজও পর্যন্ত কেন তদন্ত বারবার পিছাচ্ছে, শতবার হচ্ছে, এটা একটা দুঃখজনক বিষয়। ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় 7 মাস হতে চলল। কেমন চলছে বাংলাদেশ এবং কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? আগামীতে বাংলাদেশকে কেমন দেখতে চান, কি বলতে চান আপনি? ধন্যবাদ দেশ টিভিকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে যদি আমরা জনগণের কথা বলি, তাহলে জনগণের সর্বসময় আশায় বুক বাঁধে নতুন কিছু শুরু হলে। যেমন ছাত্র জনতার আন্দোলনে একটা নতুন আশার সৃষ্টি হয়েছে জনগণের ভিতরে এবং এটা সর্বোপরি সর্ব জায়গায়। কিন্তু
দুর্ভাগ্যই আমি বলবো, জনগণের যে আশা কোনো সময় পূরণ হয় না, বা তারা শেষ মেশ গিয়ে দেখে কি যে ওই এক মুদ্রার সব একই পিঠ আর কি। এইটা হচ্ছে আমাদের বড় সমস্যা। জনগণ যেটা চায় সেটা হচ্ছে কি যে তাদের দৈনন্দিন জীবনের সুখ দুঃখটা ভালোভাবে থাকা, অর্থাৎ কিনা বাজারের যে দ্রব্যমূল্য সেগুলো যেন তাদের নিয়ন্ত্রণে থাকে, তারা যেন কাজকর্ম পায়, পড়ালেখা যেন ভালো হয়, হানাহানি যেন না হয়, চুরি ডাকাতি যেন না হয়, তারা যেন ন্যায্য মূল্য পায় কৃষকেরা। তবে এইটার তো সবসময় ঘাটতি এবং সবসময় এইটার বিপরীত চিত্র দেখা যায়। তো আসলে আমরা যদি 100 ভাগের 70 ভাগ জনগণের কথা চিন্তা করি, তাহলে তারা কিন্তু রাজনীতি নিয়ে অত মাথা ঘামায় না যে কে আপনার ইয়েতে থাকলো, শাসন করতেছে বা কে কী করতেছে। তাদের চিন্তাটা হলো কি যে তাদের যে জীবনমান, জীবন ধারণ, ছেলে মেয়ে ইত্যাদিকে নিয়ে সুস্থ সুন্দরভাবে থাকার একটা চিন্তা। তো যার জন্য আসলে জনগণ যদি সত্যিই আপনার দেখেন, তো জনগণ এখনও আতঙ্কে আছে, মানে কি হবে, কি হতে যাচ্ছে এ সম্পর্কে তাদের সঠিক কোনো ধারণা নেই, বা চেষ্টা চলছে, আমরা সবাই শুনছি, কিন্তু সবসময় দেখা যাচ্ছে বিপরীত চিন্তা ভাবনা সব আসছে আর কি। তা আমার মনে হয় যে ওই অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে, কিন্তু আসলে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে গেলে পরে ভোটের মাধ্যমে যে সরকারটা আসবে তারা স্থিতিশীল হবে, এবং সেই দিকেই আমাদেরকে আগায় নিয়ে যাওয়া উচিত, এবং আমাদের দেশটা তখন স্থিতিশীল আসবে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমাদের সাথে একজন শিক্ষার্থী আছেন, তার কাছ থেকে একটু জানবো যে আসলে তারা আগামীতে কেমন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই দেশ টিভিকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমি প্রথমেই বলতে চাই, একজন স্টুডেন্ট হিসেবে ক্ষমতার যে একটা অপব্যবহার আমরা পূর্বে দেখে এসেছি, ইভেন আমরা চাইবো সামনে যে দিনগুলো আসবে আমাদের ক্ষমতার যে একটা অপব্যবহার, যে দল আসতেছে তারা নিজেদেরকে মানে ওই ক্ষমতার অপব্যবহার করে প্রতিটা সেক্টরে, একদম কলেজ থেকে শুরু করে, যেমন বিগত সময় আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ছাত্রলীগের যে ব্যাপারটা, কলেজে ফর্ম ফিল আপ থেকে প্রতিটা সেক্টরে ছাত্রলীগের যে একটা অপব্যবহার, এটা সত্যিই অনেক কষ্টকর। ইভেন সামনে যে কোনো দল যদি রাজনীতিতে আসে, আমরা আশা করব যে প্রতিটা দল যেন এরকম একটা ফ্যামিলির মতো মনে করে, প্রতিটা মানে সদস্য যেরকম ভালোবাসে এরকম দেশকে ভালোবাসে। আমরা মানে অপব্যবহার, আমি যে দলই করি না কেন, আমি যখন ক্ষমতায় আসবো তখন পুরা দেশ আমার, এরকম চিন্তাধারা নিয়ে আমাদের সামনে আগাইতে হবে। পুরা দেশ আমার, প্রতিটা দেশের মানুষ আমার। বিগত সময়ে কিন্তু এরকম ছিল না। এখন আমাদের একটা মানে আশার একটা জায়গা তৈরি হয়েছে যে না, দেশ আমার, দেশের জন্য সবাই অনেক চেষ্টা করতেছে, আমরাও চেষ্টা করব, সবাই চেষ্টা করে দেশকে ভালো পর্যায়ে নিয়ে যাব, আমরা সবাই ভালো থাকবো, এরকম আমি আশাবাদী আর কি। ধন্যবাদ আপনাকে। আবারও কথা বলবো সাধারণ জনগণের সাথে। ছাত্ররা নতুন দল গঠন করলো, রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করলো, একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 7 মাস দায়িত্ব পালন করছে। কেমন চলছে দেশ, আগামীতে কি স্বপ্ন দেখেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আমি একটু পেছন থেকে আসতে চাই। আমাদের বাঙালি জাতির যাত্রা শুরু হয় 1947 সালে। আমরা যখন ইংরেজদের হাতে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছিলাম, তারপর আমরা আন্দোলন করে আমরা 47-এ দেশভাগ হলো, তারপর আবার আমরা সেই বৈষম্যেরই শিকার হলাম, যার কারণে আবার 71-এ আমাদের মুক্তিযুদ্ধ হলো। মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশের যাত্রাটা শুরু হলো। তারপর দেখা গেল কি, সেই পরিবর্তনের পরে বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রেক্ষাপট কিন্তু বিভিন্নভাবে যে যে দল নেতৃত্ব দিয়েছে, একের পর এক দল ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ প্রথমে নেতৃত্ব দিয়েছে, এই স্বাধীনতায় আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ যখন ব্যর্থ হয়েছে, তখন আবার বিএনপি নামক একটি রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়, যার মাধ্যমে বাংলাদেশের নবদিগন্তের একটা যাত্রা শুরু হয়। তারপর আবার দেখি কি, আমরা সেই পূর্বের ন্যায় সেই বৈষম্য, বিভিন্ন রকম অনিয়ম, অরাজকতা, তারপরে আবার বিভিন্ন পর্যায়ক্রমে 24-এর এই যে সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। এবং এরই ধারাবাহিকতায় আমরা গতকাল দেখলাম যে ছাত্র জনতার ব্যানারে একটি দল গঠন করা হলো। এটা নিঃসন্দেহে একটি আশার আলো দেখায় আমাদেরকে, জাতিকে। 24-এর গণ অভ্যুত্থানে যে আশা আকাঙ্ক্ষা মানুষের ছিল, এখানে কিন্তু শুধু ছাত্র জনতা নয়, এখানে আওয়ামী লীগ ব্যতীত যে রাজনৈতিক দলগুলো ছিল, সবাই কিন্তু এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। তো তাদের এই জায়গা থেকে
তাদের এই প্রত্যাশাটা যেন, জনগণের প্রত্যাশাটা যেন পূরণ হয়, আমাদের যে আকাঙ্ক্ষাগুলো এইগুলো যেন পূরণ করে জনগণের স্বার্থে, এবং নব যে দিগন্তের যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের, এই যাত্রা যেন সফল হয়, এই আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম দেশের সমসাময়িক নানা বিষয়ে। সর্বশেষ আরও একজনের কাছে যেতে চাই, কেমন বাংলাদেশের আপনারা স্বপ্ন দেখছেন, এমন কোন বাংলাদেশ চান এবং সরকারের কাছে কি কি প্রত্যাশা আপনাদের? আসসালামু আলাইকুম। বাংলাদেশ চাওয়ার যদি কথা বলি, আমরা চাই যে প্রত্যেকটা মানুষ যেন স্বাধীনভাবে বাঁচতে পারে। স্বাধীনভাবে বাঁচার মধ্যে যে শুধু রাজনৈতিক আপনার ধরাবাঁধা নিয়ম থাকবে না, এগুলো না। সাধারণ মানুষের আকাঙ্ক্ষাগুলো কি? তারা যেন খেতে পারে ভালো মতো, তারা যেন চিকিৎসার সুবিধা পায় ভালো মতো। আপনারা লক্ষ্য করে দেখবেন, এই তো আগামীকাল থেকে রমজান মাস শুরু। রমজান মাস শুরুর জন্য আমি গতকালকে বাজারে গেছি, অলরেডি দাম বাড়া শুরু হয়েছে। যে দামের যে বিষয়টা, বাজারের ঊর্ধ্বগতি মূল্যর মানুষের একটা অসুবিধাই তৈরি হয় যখন একটা দেখা যাচ্ছে রমজান মাস বা ঈদের আগে বা যে কোনো ওকেশনের আগে বাজারে আপনার দ্রব্যের মূল্য বৃদ্ধি হবেই, স্বাভাবিক। কেন বাজারের এই সময়টাতে কেন দ্রব্যের বৃদ্ধি করতে হবে মূল্যে? আমরা চাই যে বাংলাদেশে যেন সবাই সুষ্ঠুভাবে, স্বাধীনভাবে, সুখময়ভাবে বসবাস করতে পারে। বাংলাদেশটা তো একটা সুখের দেশ হওয়া উচিত। বর্তমান সময় আমরা অতীতেও দেখেছি যে যেই ক্ষমতায় আসে সেই এক প্রকার অত্যাচার চালাতেই থাকে। জনগণ যখন তার প্রতিবাদ করে, আপনারা সাংবাদিকরা আজকে আসছেন কথা বলতে, এখন জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে সাংবাদিকরা খুব ভালোই স্বাধীনভাবে কথা বলছে। এই কথাটা কেন তারা আগে বলেনি? যদি তারা আগে বলতো, হয়তো অনেক মায়ের, অনেক পরিবারের সন্তান হারিয়ে যেত না, অকালে ঝরে যেত না। আবার দেখা যাচ্ছে যত গুম হত্যা হয়েছে, এগুলো তো বিচার এখন পর্যন্ত হয়নি। আমরা সবাই এই অন্তর্বর্তীকালীন সরকারের যখন ক্ষমতায় আসলো, আমরা অপেক্ষায় ছিলাম উনি এই বিচারগুলো করবে। যদিও এগুলো একটা সময় সাপেক্ষ, তো সময় সাপেক্ষ নিয়ে উনি যেন আমাদের নিরাশ না করে, এটা আমাদের প্রত্যাশা। আর আরেকটু বিষয় কথা ছিল, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী একটা স্বাধীনতা লাগবে, এবং স্বাধীনতার সঙ্গে সঙ্গে ওনারা যেন নিরপেক্ষ তদন্ত, সঠিক বিচারের আওতায় একটা আইন যে মন্ত্রণালয় সেটা যেন আসে। প্রতিরক্ষা বাহিনী যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। একজন দেখা যাচ্ছে, আমি অনেক ক্ষেত্রে দেখেছি, নিরপরাধ সে ফেঁসে যাচ্ছে এবং যে দোষী সে পার পেয়ে যাচ্ছে। বিভিন্ন বলতে গেলে শেষ হবে না আমাদের কথা। আমি হয়তো কিছু কিছু কথা তুলে ধরলাম। এইরকম যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জায়গা, প্রতিষ্ঠান এবং প্রয়োজনীয় দরকার, সেগুলোর ক্ষেত্রে যেন আমরা সতর্ক হই। প্রত্যেকটা জনগণ আমরা যেন এখানে একটা অন্যায় হচ্ছে দেখলে সাথে সাথে রুখে যেতে পারি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম দেশের রাজনীতি, অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক নানা বিষয়ে জনতার ভাবনা অনুষ্ঠান। কথা হবে, দেখা হবে দেশের আবারও কোনো না কোনো প্রান্তে। আজ বিদায় নিতে হচ্ছে। আমি আপনাদের সাথে ছিলাম বগুড়া থেকে সঞ্জু রায়।